আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন পুরো পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানের চাকা প্রায় থমকে আছে। চারদিকে বলতে গেলে এক ধরনের বুদ্ধিবৃত্তিক অন্ধকার। ঠিক যেন একটা বিশাল শূন্যতা অপেক্ষা করে আছে এমন এক প্রদীপ্ত শিখার জন্য, যার আলোয় পুরো দুনিয়াটা নতুন করে পথ দেখাবে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই এক অবিস্মরণীয়, মানে যাকে বলে আক্ষরিক অর্থেই এক বুদ্ধিবৃত্তিক বিস্ফোরণের গল্প জানব। আমরা কথা বলছি আবু আলী হোসেন বিন আবদুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনার কথা নিয়ে। হ্যাঁ, নামটা বেশ বড়, তবে পাশ্চাত্যে তিনি অ্যাভিসিনা নামেই বেশি পরিচিত। চলুন ইতিহাসের পাতা থেকে এই বহুমুখী পার্শ্বিক মুসলিম প্রতিভার জীবনের একদম শুরুর দিকটা একটু ফিরে যাই। বিশ্বাস করুন, তার এই শুরুর যাত্রাটা আজও আমাদের রীতিমতো অবাক করে দেয়। সালটা ৯৮০ খ্রিস্টাব্দ, আরবি ক্যালেন্ডার অনুযায়ী ৩৭০ হিজরি। বর্তমান উজবেকিস্তানের খারমাতান জেলার সানোয়ার এলাকার ছোট্ট একটা শহর আফসানা। এই আফসানাতেই পিতা আবদুল্লাহ এবং মাতা সিতারার ঘর আলো করে জন্ম নেয় একটি শিশু। কে জানত সেদিন এই ছোট শিশুটি একদিন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে পুরো বিশ্বে সমাদৃত হবে। মানে এই জন্মটা আসলেই ছিল যেন একটা যুগের জমাট বাঁধা অন্ধকার ভেদ করে আসা এক উজ্জ্বল আলোকবর্তিকা। জন্মের খুব অল্প কিছুদিন পরেই তার বাবা আবদুল্লাহ পুরো পরিবার নিয়ে বুখারায় চলে আসেন, আর মূলত এই বুখারা শহর থেকেই শুরু হয় এক মহাজাগতিক মেধার বিকাশের অবিশ্বাস্য সেই যাত্রা। ওকে, চলুন এবার এই টাইমলাইনটা একটু মিলিয়ে দেখি। এটা কিন্তু সাধারণ কোনো মানুষের বেড়ে ওঠার হিসেব নয়, এটা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী বুদ্ধিবৃত্তিক যাত্রার একটা পারফেক্ট ছক। ৯৮০ খ্রিস্টাব্দে আফসানায় জন্ম নেওয়া ছোট্ট একটা ছেলে বুখারায় এসে কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের মেধার এমন বিস্ফোরণ ঘটাল, তা ভাবলে এখনও গায়ের লোম খাড়া হয়ে যায়। মাত্র ১০ বছর বয়সে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, আর ঠিক তার ৮ বছর পর অর্থাৎ ১৮ বছর বয়সে তিনি যা অর্জন করেছিলেন, সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তো আসুন দেখি এই ছোট্ট কিন্তু অভাবনীয় সময়টুকুর ভেতরে আসলে ঘটেছিলটা কি। তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? মাত্র ১০ বছর বয়সেই তিনি এক অদম্য যৌক্তিক মনের পরিচয় দিয়েছিলেন। এইটুকু বয়সেই সম্পূর্ণ আল কোরআন তার মুখস্থ। কিন্তু ব্যাপারটা শুধু মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি খুব ছোটবেলা থেকেই একদম সূক্ষ্ম আর জটিল বিষয়গুলো নিয়ে এত গভীরভাবে চিন্তা করতেন যে তার পিতা মাতা থেকে শুরু করে শিক্ষকরা পর্যন্ত রীতিমতো হা হয়ে যেতেন। সবচেয়ে অবাক করা ঘটনাটা বলি, তার বাবা তাকে ইসমাইলি শাস্ত্রের দিকে একটু আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই ছোট বয়সেও ইবনে সিনা সোজা সাপটা বলে দিলেন না। স্পষ্ট যৌক্তিক প্রমাণ ছাড়া তিনি কোনো কথাই বিনা বাক্যে মেনে নিতে রাজি ছিলেন না, একদম সরাসরি প্রত্যাখ্যান। এখন আপনারাই বলুন, এমন একজন অসাধারণ মেধার শিশুর জন্য গতানুগতিক শিক্ষা কি আর কাজে আসে? তার বাবা ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই ছেলেকে সাধারণ কোনো গণ্ডিতে আটকে রাখা যাবে না, তাই তিনি হাঁটলেন একদম ভিন্ন এক পথে। ইবনে সিনার গণিত শিক্ষার জন্য তিনি কাকে বেছে নিলেন জানেন? একজন সাধারণ মেওয়া বা ফল বিক্রেতাকে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, কারণ এই ফল বিক্রেতা ভারতীয় গণিতশাস্ত্রে ছিলেন একেবারে জিনিয়াস। তো এই বিক্রেতা সানন্দে ইবনে সিনাকে শেখাতে শুরু করলেন, আর দেখতে না দেখতেই ভারতীয় গণিতের জটিল সব হিসেব নিকেশ সিনার একদম নখদর্পণে চলে এলো। এরপর আইনবিদ ইসমাইল আল জাহিদের কাছে আইন শেখার পালা শেষ হলে তার বাবা বাড়িতে ডেকে আনলেন তৎকালীন বিখ্যাত পণ্ডিত আবু আবদুল্লাহ আল নাতিলিকে। উদ্দেশ্য একটাই, গ্রিক দর্শন, জ্যামিতি আর জ্যোতিষশাস্ত্রের মতো বিষয়গুলোতে ছেলের জ্ঞানকে আরও শানিত করা। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে তার এই জ্ঞান অন্বেষণ এক অভূতপূর্ব রূপ নেয়। প্রখ্যাত পণ্ডিত আল নাতেলির তত্ত্বাবধানে ইবনে সিনা প্রাচীন গ্রিক জ্ঞানবিজ্ঞানের বিশাল মহাসমুদ্রে যেন একেবারে ঝাঁপিয়ে পড়লেন। জ্যামিতির জনক ইউক্লিড, জ্যোতির্বিদ্যায় টলেমি আর দর্শনে প্লেটো এবং অ্যারিস্টটলের মতো মহারথীদের বইগুলো তিনি একরকম গোগ্রাসে গিলতে শুরু করলেন। কিন্তু আসল চমকটা তো অন্য জায়গায়। ইবনে সিনাকে পড়াতে গিয়ে খোদ শিক্ষক আল নাতিলি নিজেই অবাক হয়ে যেতেন। মানে ছাত্রের মেধা আর যে কোনো জটিল বিষয় চোখের পলকে বুঝে ফেলার এই অলৌকিক ক্ষমতা দেখে শিক্ষকের নিজেরও যেন চোখ কপালে ওঠার জোগাড়। প্রাচীন যুগের শ্রেষ্ঠ দার্শনিক আর বিজ্ঞানীদের তত্ত্বগুলো সিনার মস্তিষ্কে এমনভাবে গেঁথে যাচ্ছিল যেন তিনি তাদের একে একে জয় করে নিচ্ছিলেন। আর এই চমৎকার ব্যাপারটা আমাদের একটা দারুণ দৃশ্যপট দেখিয়ে দেয়, কিভাবে একজন শিক্ষার্থী তার গুরুকেও ছাড়িয়ে যেতে পারে। ইবনে সিনার নিজের আত্মজীবনী থেকে নেওয়া এই বিখ্যাত উক্তিটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি খুব দ্রুতই বুঝে ফেললেন যে তর্কশাস্ত্র বা জ্যামিতির মতো জটিল বিষয়গুলোতে তার শিক্ষক আল নাতিলির কাছে তাকে নতুন করে শেখানোর মতো আর কিছুই বাকি নেই। বরং যে কোনো সমস্যার সমাধান তার ওস্তাদ যেভাবে করতেন, ইবনে সিনা তার চেয়ে অনেক নিখুঁত, অনেক দারুণভাবে সেই সমাধান বের করে ফেলতেন।
বলতে গেলে এটা ছিল সেই টার্নিং পয়েন্ট, যখন এই তরুণ বিষয় বালক বুঝতে পারলেন জ্ঞানের এই অনন্ত যাত্রায় এখন থেকে তাকে নিজের ওপরই নির্ভর করতে হবে। এই যে সেলফ লার্নিং বা আত্মনির্ভরশীলতার কথা বললাম, এর সবচেয়ে নাটকীয় প্রমাণটা আমরা পাই টলেমির বিখ্যাত 13 খণ্ডের বই আল মাজেস্ট পড়ার সময়। বইটার একদম গভীরে গিয়ে যখন তিনি একটা জটিল সমস্যার সম্মুখীন হলেন, তখন ওস্তাদ আল নাতিলি তাকে বললেন, তুমি নিজেই এর সমাধান বের করার চেষ্টা করো। সমাধান শেষে ফলাফল নিয়ে আসতে বললেন, যাতে ওস্তাদ সেটা মিলিয়ে দেখতে পারেন। ইবনে সিনা ঠিক তাই করলেন। একে একে সব জটিল সমস্যার স্বাধীনভাবে সমাধান করে তিনি ওস্তাদের সামনে তা হাজির করলেন। আল নাতিলি তো ফলাফল দেখে পুরো সবকটি সমাধান একেবারেই নিখুঁত। ইবনে সিনা সেদিন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এই সমাধানের প্রক্রিয়ায় ওস্তাদ উল্টো তার ছাত্রের কাছ থেকেই অনেক নতুন তথ্য শিখে নিচ্ছিলেন। 18 একটু থামছি আমি এখানে। এটা কিন্তু কেবল একটা সংখ্যা নয়, মানব ইতিহাসের বুদ্ধিবৃত্তিক বিকাশের এক চরম উৎকর্ষের মাইলফলক। একবার ভাবলে সত্যি অবাক হতে হয়। এই বয়সে যখন একজন সাধারণ মানুষ সবেমাত্র জগৎটাকে বুঝতে শুরু করে, নিজের কেরিয়ার নিয়ে ভাবতে বসে, ঠিক তখন মাত্র 18 বছর বয়সে ইবনে সিনা গ্রিক বিজ্ঞান, দর্শন এবং চিকিৎসা শাস্ত্রে এককভাবে সর্বোচ্চ শিখরে অবস্থান করছিলেন। অ্যারিস্টটলের দর্শন তিনি ততদিনে পুরোপুরি নিজের মধ্যে ধারণ করে ফেলেছেন। এই বয়সেই তিনি চিকিৎসা শাস্ত্র এবং স্রষ্টা তত্ত্ব সম্পর্কে তার নিজস্ব মৌলিক গবেষণার কাজ শুরু করে দেন। চারিদিকে তখন তার জ্ঞানের খ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে লিটারালি বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে ছুটে আসতে শুরু করে। তার সেই কৈশোরের একক সাধনা আর অবিশ্বাস্য মেধা একসময় জন্ম দেয় এক অসামান্য পদচিহ্নের। তিনি শুধু তৎকালীন চিকিৎসা শাস্ত্রেরই খুলনলচে বদলে দেননি, তাকে স্বীকৃতি দেওয়া হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে। অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং, তাই না? পাশাপাশি ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, লেখক এবং একজন অত্যন্ত দূরদর্শী জ্যোতির্বিজ্ঞানী হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। মাতৃভাষা ফার্সি এবং সেই যুগের জ্ঞান প্রকাশের প্রধান মাধ্যম আরবি, উভয় ভাষাতেই তিনি অসংখ্য কালজয়ী গ্রন্থ রচনা করেন, যা আজও আমাদের আধুনিক বিজ্ঞানের অনেক মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তো এই পুরো জার্নিটা থেকে আমরা আসলে কি শিখলাম? এই প্রশ্নটা দিয়েই আজকের এই জ্ঞানগর্ভ আলোচনার সমাপ্তি টানতে চাই। একটু কল্পনা করুন তো, শত শত বছর আগে আধুনিক প্রযুক্তির কোনো সুযোগ সুবিধা ছাড়াই, ইন্টারনেট বা গুগলের সাহায্য ছাড়া, কেবল বিশুদ্ধ যুক্তি, প্রচণ্ড ইচ্ছাশক্তি আর অদম্য কৌতূহল পুঁজি করে একটা মাত্র মস্তিষ্ক পুরো মানবজাতিকে এক নতুন পথ দেখাতে পেরেছিল। ইবনে সিনার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জ্ঞানের আসলে কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। মানুষের চিন্তাশক্তি আর যৌক্তিক বিশ্লেষণের ক্ষমতা দিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই প্রশ্নটি নিজেদের করা উচিত। আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা আর কোন নতুন দিগন্ত উন্মোচন করতে পারি? জ্ঞানের আর কোন সীমানা আজ আমাদের ভাঙতে বাকি আছে? আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া নতুন দৃষ্টিভঙ্গি আগামী দিনগুলোতে আপনাদের চিন্তার নতুন খোরাক যোগাবে। ভালো থাকবেন।